আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ গ্রামার গুরুর পক্ষ থেকে আমি হাসিব স্যার আছি তোমাদের সাথে। আমরা আজকে মডিফায়ারের টপিক নিয়ে হাজির হয়েছি। মডিফায়ারের টোটাল ক্লাস তোমরা পাচ্ছ 10টি। আশা করছি 10টা ক্লাসের মাধ্যমে আর কখনই মডিফায়ার নিয়ে তোমাদের হোঁচট খেতে হবে না ইনশাল্লাহ। আর যারা এখন আমাদের ফ্রি কোর্সে ভর্তি হওনি, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে সরাসরি SMS করার মাধ্যমে তোমরা ভর্তি হতে পারো আর কমেন্ট সেকশনে জানাতে পারো। আর কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, ইংরেজি গ্রামারের উপর, ইংরেজি দ্বিতীয় পত্রের উপর কোর্সটা সম্পূর্ণ ফ্রি। ওকে, সো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মডিফায়ারের ক্লাসে চলে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। তো শিক্ষার্থীরা, আমরা এখন সরাসরি মডিফায়ারের ক্লাসে চলে এসেছি। দেখো একদম হেডিংয়ে আছে মডিফায়ার এবং তার নিচে দেওয়া আছে 50% ভোকাবুলারি অ্যান্ড 50% গ্রামার। ঠিক আছে, তার নিচে মডিফায়ার জিনিসটা এক্স্যাক্টলি কি সেটা বলা আছে এবং তারপরে রুলস শুরু করা আছে। তো রুলসে যাওয়ার আগে আমাদের আসলে এই বিষয়গুলো সম্পর্কে একটু পরিষ্কার জ্ঞান নিতে হবে। দেখো মডিফায়ার্স কি, এটা এই লাইনে আছে, আমি আলাদা করে বুঝিয়ে দিব, সমস্যা নাই। বাট মডিফায়ার্সের নিচের লাইনটা একটু খেয়াল করো, 50% ভোকাবুলারি 50% গ্রামার। এই কথাটার বলার উদ্দেশ্য কি, আসো আমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। কেন এই কথাটা আমি বললাম, তোমাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। সেটা হচ্ছে ফার্স্ট পেপারের উইদাউট ক্লু নামে একটা টপিক আছে, উইদাউট ক্লু। ঠিক আছে না? আচ্ছা, এখন ধরো একটা কোশ্চেন লিখি, আই নো এ পারসন, এ ফুল স্টপ। উইদাউট ক্লু তো প্যাসেজ আকারে আসে, তাই না? হি ইজ ড্যাশ। এটা যদি উইদাউট ক্লু হয়, তুমি এই গ্যাপে অনেক কিছুই বসাইতে পারবা। হি ইজ কিরণ, এটা লিখলেও তোমাকে রাইট দিবে। অথবা হি ইজ ফ্রেন্ডলি, FRIENDLY, ফ্রেন্ডলি। দেখো আই নো এ পারসন, আমি একজন ব্যক্তিকে চিনি। হি ইজ কিরণ, এটা লিখলে উইদাউট ক্লুতে রাইট দিবে। আবার যদি কিরণ লিখবো না, লিখবো হি ইজ ফ্রেন্ডলি, এটা লিখলেও তোমাকে উইদাউট ক্লুতে রাইট দিবে। তার মানে তুমি দেখতেছো উইদাউট ক্লুতে গ্যাপে সঠিক উত্তর বলে আসলে কিছু নাই। তুমি যে ওয়ার্ডটা দিয়ে গ্যাপটা মিলাইতে পারবা সেটাই সঠিক ওয়ার্ড। এখানে গ্রামারের কোনো বালাই নাই, নো গ্রামার, কোনো গ্রামারের বালাই নাই, তাই না? তুমি যে ওয়ার্ডটা বসিয়ে গ্যাপটা সঠিকভাবে অর্থের সাথে মিলাইতে পারবা সেটাই হচ্ছে গিয়ে তোমার উত্তর। এটা কি শুধু উইদাউট ক্লুর একটা গ্যাপের ক্ষেত্রে না, 10টা গ্যাপের ক্ষেত্রেই এইটা। যার কারণে উইদাউট ক্লু, WC, উইদাউট ক্লু এর আসলে কোনো কি হয় না, কোনো রুলস হয় না। উইদাউট ক্লু হচ্ছে 100% ভোকাবুলারি। 100% ভোকাবুলারি মানে, ভোকাবুলারি মানে শব্দ ভাণ্ডার। মানে ইংরেজিতে যার শব্দ ভাণ্ডারে, ইংরেজি ওয়ার্ড মিনিংয়ে যার দক্ষতা, স্কিল, যার দক্ষতা যত বেশি, সে ভোকাবুলারি যার যত বেশি, সে এই উইদাউট ক্লুতে তত বেশি মার্কস পাবে। ধরো আমার কথার কথা, ভোকাবুলারি দক্ষতা অ্যাভারেজ, আমি তাহলে 5-এর মতো মার্ক পাবো। তোমার ধরো ভোকাবুলারি দক্ষতা 100%, তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো বা ইংলিশ ভার্সনে পড়ো বা বিদেশে একটা বছর, তুমি কয়েক বছর বিদেশে থেকে আসছো, ইংরেজি খুব ভালো পারো, কিন্তু গ্রামার কিছুই পারো না, সমস্যা নাই। গ্রামার কিছুই পারো না, সমস্যা নাই। তুমি ভোকাবুলারি তো অনেক ভালো, তুমি এখানে 10-এ 10ই পাবা। আবার কথার কথা, আমি গ্রামারে গুরু, গ্রামার অনেক পারি, কিন্তু ভোকাবুলারি তেমন একটা পারি না, আমি কত পাবো? 5। তার মানে দেখা যাচ্ছে যে উইদাউট ক্লুয়ে এই বিষয়টা, এটা টোটালি ভোকাবুলারি নির্ভর। তাই আমি বলতে পারি উইদাউট ক্লু হচ্ছে 100% ভোকাবুলারি ফলো করে। মাথায় রাখবা উইদাউট ক্লু, যেহেতু ফার্স্ট পেপার, উইদাউট ক্লু হচ্ছে ফার্স্ট পেপারের একটা টপিক, সো এখানে গ্রামার থাকবে না, এটাই স্বাভাবিক। তারপরেও উইথ ক্লু মানে যেটাতে উপরে অপশন দেওয়া থাকে, উপরে বক্সে এরকম বক্স অপশন যেগুলোর দেওয়া থাকে, সেগুলোতে মাঝে মধ্যে 2-একটা গ্রামার অ্যাপ্লাই হয়, কিন্তু উইদাউট ক্লুতে কোনো গ্রামার অ্যাপ্লাই হয় না। যার কারণে আই নো এ পারসন, হি ইজ কিরণ, এটা লিখলেও লাইক দিবে। আই নো এ পারসন, হি ইজ ফ্রেন্ডলি, এটা লিখলেও তোমাকে রাইট দিবে। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, এবার ধরো এই সেম লাইনটাই তোমার মডিফায়ারে আসছে। যারা HSC 26 ব্যাচে আসো তারা তো হয়তো মডিফায়ারের কোশ্চেনটা এখনো দেখো নাই। মডিফায়ারের কোশ্চেনটা হচ্ছে ইন্টারের জন্য একদমই নতুন একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমি খুব তাড়াতাড়ি দেখাবো, কিছুক্ষণের মধ্যেই দেখাবো, সমস্যা নাই। বাট ইন্টার যারা ব্যাচ 25-এ আসো তারা তো মডিফায়ার কি, কেমন অ্যান্সার করতে হয়, দেখতে কিরকম, সবই জানো। সো
একটু ফোকাস করে এবার স্ক্রিনে। আই নো এ পারসন হি ইজ ড্যাশ। মডিফায়ারে যদি এই লাইনটা আসে তাহলে এইখানে একটা ব্র্যাকেট দিয়ে কিছু ইনস্ট্রাকশন লেখা থাকবে। ইনস্ট্রাকশন মানে কি? নির্দেশনা। ব্র্যাকেট দিয়ে কিছু নির্দেশনা লেখা থাকবে। ফর এক্সাম্পল তোমাকে ব্র্যাকেটে বলা থাকবে যে ইউজ অ্যান অ্যাডভার্ব, মানে এখানে একটা অ্যাডভার্ব বসাও, অথবা ইউজ অ্যাডজেক্টিভ, মানে গ্যাপে একটা অ্যাডজেক্টিভ বসাও, অথবা বলবে ইউজ ইনফিনিটিভ, অথবা বলবে ইউজ অমুক, ইউজ তমুক, হ্যান ত্যান, এইগুলা তোমাকে বলবে। সো এখন যখন তোমাকে এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিছে, ফর এক্সাম্পল তোমাকে ইনস্ট্রাকশনে বললো, আমি এখন লিখে দেখাচ্ছি, ইনস্ট্রাকশনে ধরো তোমাকে বললো ইউজ অ্যাডভার্ব। যখন ইনস্ট্রাকশনে তোমাকে অ্যাডভার্ব ইউজ করতে বললো তখন তোমাকে এমন একটা ওয়ার্ড ইউজ করতে হবে যার সাথে এলওয়াই যুক্ত থাকে। হ্যাঁ, এলওয়াই যুক্ত ওয়ার্ড যেহেতু অ্যাডভার্ব আমরা সবাই জানি। সো এখানে তখন তোমাকে লিখতে হবে ফ্রেন্ডলি। তো কেউ যদি এটাকে উইদাউট ক্লু মনে করে ভুলবশত একবার লেখে হি ইজ লিমন বা অন্য কিছু লেখে, তাহলে তাকে কিন্তু এখানে ডেফিনেটলি কেটে দিবে। কেন কেটে দিবে? কারণ সে এই ইনস্ট্রাকশনটা ফলো করে নাই। এখানে ইনস্ট্রাকশন বলছে কি? ইউজ অ্যাডভার্ব। যে গ্যাপে একটা কি বসাতে হবে বলো তো? অ্যাডভার্ব বসাতে হবে। তো উইদাউট ক্লু আর মডিফায়ারের পার্থক্য এই জায়গাতেই। উইদাউট ক্লু তুমি যা ইচ্ছা তাই লিখতে পারবা, দেয়ার ইজ নো ইনস্ট্রাকশন, দেয়ার ইজ নো লস, কোনো আইন নাই, কোনো ইনস্ট্রাকশন নাই। বাট মডিফায়ারে তোমাকে ব্র্যাকেটে ইনস্ট্রাকশন বলে দেয়, আর তুমি ইনস্ট্রাকশন যদি ফলো না করো তোমাকে তখন কি করবে? কেটে দিবে। যদি অ্যাডভার্ব লিখতে বলে তাহলে এখানে অ্যাডভার্বই লিখতে হবে, নাউন লিখলে কেটে দিবে। আবার যদি বলে যে একটা নাউন লেখো তাহলে তোমাকে নাউনই লিখতে হবে। তুমি যদি অ্যাডভার্ব লেখো তোমাকে কেটে দিবে। সো আমি যে জায়গাটাতে ছিলাম, মানে এই পোর্শনটাতে ছিলাম যে 50% ভোকাবুলারি আর 50% গ্রামার, এইটাতে ছিলাম। সো এইটাই হচ্ছে রিজন। উইদাউট ক্লু তো তোমার 100% ভোকাবুলারি ফলো করে, তাই না? কিন্তু এই মডিফায়ারও তোমার ভোকাবুলারি ফলো করে কত পার্সেন্ট? 50%। আর 50% কি ফলো করে? গ্রামার। কোন অংশটা ভোকাবুলারি? এই যে গ্যাপে তুমি যেটা বসাবা এটা তো অবশ্যই তোমাকে ভোকাবুলারি থেকে শূন্যস্থান পূরণ করতে হবে অবশ্যই, কিন্তু তুমি তোমার মনের মতো স্বাধীনভাবে শূন্যস্থানটা ফিল আপ করতে পারবা না, কারণ তোমাকে ব্র্যাকেটে বলে দিবে তুমি শূন্যস্থানে কি লিখবা। যেমন এখানে বলে দিছে কি? অ্যাডভার্ব। তার মানে মাই ডিয়ার স্টুডেন্ট আমি বলতেই পারি এই অংশটা হচ্ছে ভোকাবুলারি আর এই অংশটা হচ্ছে গ্রামার। মানে গ্রামার হচ্ছে 50%। এখন তোমাকে যখন অ্যাডভার্ব বলবে, তুমি পৃথিবীর যত রকমের অ্যাডভার্ব আছে যেটা এখানে লিখলে অর্থের সাথে মিলবে সেখান থেকে একটা যে কোনো একটা অ্যাডভার্ব পিক করবা, তাই না? তাইলে এই পিকের বিষয়টা, চিহ্নিত করার বিষয়টা কিন্তু তোমার নিজের। কিন্তু তুমি এখানে অ্যাডভার্ব লিখবা না, নাউন লিখবা না, অ্যাডজেক্টিভ লিখবা সেটা বলে দিবে প্রশ্নে। তার মানে প্রশ্নে 50% গ্রামার, আর ওই গ্রামারের উপর ভিত্তি করে তুমি ব্র্যাকেটে মানে গ্যাপে কি লিখবা, এইখানে কি লিখবা সেটা ডিপেন্ড করতেছে ভোকাবুলারি। তাই আমি বলতে চাই এইটা 50% ভোকাবুলারি আর এটা হচ্ছে 50% গ্রামার, দুইটা মিলে 100% হয় মডিফায়ার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে কেন এখানে 50% ভোকাবুলারি এবং কেন 50% গ্রামার বলা হয়েছে। তারপরে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে যদি সমস্যা থেকে থাকে। ওকে, এবার আমরা এই দুটো অংশ নিয়ে আলোচনা করব। ও ডিয়ার স্টুডেন্টস, তোমরা স্ক্রিনের লেখা লক্ষ্য করো। কি লেখা আছে? মডিফায়ার পরে পড়বো, আগে দেখো কি লেখা। মডিফাই। মডিফাই মানে হচ্ছে এডিট করা। তাহলে মডিফাই করা মানে কি? এডিট করা। এডিট করা মানে কি? এডিট করা মানে কি? চেঞ্জ করা। এডিটের সাথে আমরা পরিচিত সব থেকে বেশি একটা ছবি, তাই না? আমরা নর্মালি ছবি এডিট করি, ভিডিও এডিট করি, ভিডিওর থেকে ছবি আরো বেশি এডিট করি, তাই না? কারণ ছবি এডিট করা খুবই সোজা। ফর এক্সাম্পল ধরো আজকে বৃষ্টি স্নাত একটা দিন, কথার কথা। তো তোমরা এই সময় একটা ছবি তুললা, ছবি তুলতে মন চাইলো, এখন ছবি তুলে একটু ভালো লাগলো, একটু ফেসবুকে দিতে চাইলা, কথার কথা। এখন তারপরেও কেউ কি যে ছবিটি ইনস্ট্যান্ট তুললো ওই র ছবিটা কি কেউ ফেসবুকে দেয়? কখনোই কিন্তু দেয় না। একটু হইলেও এডিট করে দেয়, হয় একটু ফিল্টার দেয়, অথবা কি দেয় তোমার একটু ব্রাইটনেস বাড়ায় দেয়, কন্ট্রাস্ট এদিক সেদিক করে দেয়। আর কেউ যদি টিকটকে ভিডিও করে, টিকটকে যদি কেউ ছবি দেয়, সে কি কখনো ফোনে ধারণকৃত ভিডিওটা সরাসরি টিকটকে দিয়ে দিবে? নাকি অবশ্যই গান লাগে বা এডিট করে দিবে? ঠিক আছে না? খুবই স্বাভাবিক বিষয়।
তাহলে দেখা যাচ্ছে একটা ছবিকে যখন তার ফিল্টার লাগায়া বা ব্রাইটনেস বাড়ায়া যখন এডিট করা হয় তখন সেটা কি আর আগের মতো থাকে না একটু চেঞ্জ হয় তাই না? তার মানে এডিট মানে হচ্ছে চেঞ্জ করা। আমরা ছবি যে এডিট করি এটা যে বলি আজকে থেকে আমরা বলতে পারবো যে ভাই আমার ছবিটা মডিফাই করে দাও, কারণ তোমাদের আমি একটু আগেই দেখাইলাম এডিট ইজ ইকুয়াল টু মডিফাই অথবা মডিফাই ইজ ইকুয়াল টু এডিট। যেখানে তোমরা এডিট কথাটা ব্যবহার করতে পারবা সেখানেই মডিফাই কথাটা ব্যবহার করতে পারবা। ধরো বিয়া শাদির একটা ইভেন্টে গেছো, আলাদা কোরিওগ্রাফার এসে ছবি তুলতেছে, ইটি করতেছে, তো এখানে তোমারও ছবি তোলা হইলো, তো তুমি ডিএসএলআর দেখলা যে ভাই ছবিটা তো ভালোই আসছে কিন্তু এদিক সেদিক একটু সমস্যা, ছবিটা কিন্তু আমাকে এডিট করে দিতে হবে। এডিট করে না বলে এখন থেকে আমরা বলবো ছবিটা কিন্তু আমাকে মডিফাই করে দিতে হবে, একই জিনিস। তার মানে মডিফাই মানে কি এডিট করা, আর এডিট করা মডিফাই করা আমরা যাই বলি এটার মানে কি, এটার মানে হচ্ছে পরিবর্তন করা, দ্যাটস ইট। ওকে, এইবার ধরো এই ছবিটা এখন এডিট করতে হবে। ধরো আমি বৃষ্টি স্নাতদ্রিনে ছবি তুললাম, এখন এই ছবিটা আমি এডিট করব। ফর এক্সাম্পল এই ছবিটা এডিট করার ক্ষেত্রে আমি তো এমনি এমনি এডিট করতে পারবো না, আমার একটা অ্যাপস লাগবে তাই না? একটা অ্যাপস লাগবে। ধরো আমি একটা অ্যাপস নিলাম পিক্সআর্ট, কথার কথা পিক্সআর্ট, এটা একটা অ্যাপস, গুগল অ্যাপসে পাওয়া যায় পিক্সআর্ট। আমি যে ছবিটা তুললাম এটা গ্যালারি থেকে পিক্সআর্টে নিয়ে তারপরে আমি ওটা কি করলাম, ব্রাইটনেস বাড়াইলাম অথবা কোনো একটা কন্ট্রাস্ট দিলাম অথবা ছবির উপরে টেক্সট যুক্ত করলাম, এই সবগুলো এডিট করলাম। আচ্ছা আমার এই ছবিটা আমি ধরো ব্রাইটনেস বাড়াইলাম বা কন্ট্রাস্ট এডিট সেদিক করলাম, মানে যাই করলাম, এটা কি দিয়ে করছি বলো তো? পিক্সআর্ট দিয়ে। কি দিয়ে করছি? পিক্সআর্ট দিয়ে। আবার বলতেছি কি দিয়ে করছি? পিক্সআর্ট দিয়ে। তার মানে ছবি যেটা আমি এডিট করলাম কি দিয়ে? পিক্সআর্ট দিয়ে। এই পিক্সআর্টকে আমি কি বলবো? এডিটর। পিক্সআর্টকে কি বলবো? এডিটর। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তার মানে যেটা দিয়ে আমি এডিট করব সেইটাকে কি বলবো? এডিটর। আচ্ছা গাড়ি চালানো ইংরেজি কি? ড্রাইভ। যে গাড়ি চালায় ড্রাইভার। হাঁটা ইংরেজি কি? ওয়াক। যে হাঁটে ওয়াকার। খেলা ইংরেজি কি? প্লে। যে খেলে প্লেয়ার। একইভাবে পরিবর্তন করা বা চেঞ্জ করা ইংরেজি কি? এডিট। এখন যে অ্যাপ্লিকেশন তোমার ছবি চেঞ্জ করে, কথার কথা পিক্সআর্ট, পিক্সআর্টকে কি বলবো? এডিটর। এই সব কিছুর উদাহরণ দেওয়ার মূল উদ্দেশ্য হলো যেটা মডিফাই করে কাউকে সেটাকে তাহলে কি বলে? মডিফায়ার। তো মডিফায়ার শব্দটা কই থেকে আসছে সেটা বোঝানোর জন্য এত ভুগিচুগি এত কাহিনী করা। মডিফায়ার শব্দটা আসছে মডিফাই থেকে, মানে একটা সেন্টেন্সকে যে মডিফাই করে তাকে বলা হয় মডিফায়ার। তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো সেন্টেন্সকে মডিফাই করা মানে কি? সেন্টেন্সকে চেঞ্জ করা। ফর এক্সাম্পল এইবার আমি তোমাদেরকে আসল জিনিসটা দেখাবো। আচ্ছা হি ইজ উইক। হি ইজ উইক। ধরো আমার একটা স্টুডেন্ট, ফিজিক্যাল ব্যাচের একটা স্টুডেন্ট, সে 2 দিন আসে, 3 দিন আসে না, এরকম একটা অবস্থা। তো তার বেস্ট ফ্রেন্ড যে সে আবার রেগুলার আসে। তো আজকেও আমার ক্লাস আছে ধরো ফিজিক্যাল ব্যাচে, তো সেখানে আমি তার বেস্ট ফ্রেন্ডকে বললাম কিরে মতিন আজকেও আসে নাই, মানে মতিন বলতো ইরেগুলার স্টুডেন্টকে বুঝাচ্ছি, হ্যাঁ। তো কিরে মতিন আজকেও আসে নাই? তখন ওই যে ছেলেটা রেগুলার আসে মানে মতিনের যে ফ্রেন্ড সে বলল স্যার মতিন একটু অসুস্থ। তখন আমি টিটকারে একটা হাসি দিয়ে দিলাম, ও আচ্ছা এই অসুস্থ তো ডেইলি অসুস্থ থাকে কেন? ও তো 2 দিন আসে 4 দিন আসে না, ও তো এই অসুস্থ আমি জানি। তখন সে কিরকম একটু গম্ভীর হয়ে দাঁড়ায় বলল স্যার মতিন আসলেই অসুস্থ, সে কিন্তু স্যার হসপিটালে আছে। যখন বলবে যে স্যার মতিন খুবই অসুস্থ তখন কি আর স্যার মতিন অসুস্থ এইরকম ভাবমূর্তি থাকবে, নাকি ভাবমূর্তিটা চেঞ্জ হয়ে যাবে? অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তার মানে হি ইজ উইক এই সেন্টেন্সের যে অর্থটা মানে যে ভাবের গভীরতাটা
আমি যদি এখন এই সেন্টেন্সের সাথে ভেরি যুক্ত করে দেই, হ্যাঁ, তাহলে সেন্টেন্সটা কি আগের মতো নর্মাল হি ইজ উইক নর্মাল ভাব প্রকাশ করতেছে, না সেন্টেন্সের ভাব পরিবর্তন হয়ে গেছে হি ইজ ভেরি উইক বলাতে? অবশ্যই সেন্টেন্সের ভাব পরিবর্তন হয়ে গেছে। এটা আরো ডিপ গভীর একটা অর্থ প্রকাশ করে। যখন মতিনের বন্ধু বলবে যে স্যার হি ইজ ভেরি উইক, তখন কিন্তু আমি নড়ে চড়ে বসবো, কেন ভেরি উইক কেন? তখন বলবে, হয়তো বা বলতে পারে যে স্যার ওর আলসার হয়েছে, অ্যাপেন্ডিক্সের অসুস্থতার কারণে অপারেশন হয়েছে, বলতে পারে। অথবা বলতে পারে যে স্যার খেলতে গিয়ে পা ভেঙে গেছে। তাহলে দেখা যাচ্ছে হি ইজ উইক এই সেন্টেন্সটাকে, হি ইজ উইক এই সেন্টেন্সটাকে এডিট করছে কে? ভেরি। এই সেন্টেন্সটাকে এডিট করছে কে? ভেরি। আই রিপিট, এই সেন্টেন্সকে এডিট করছে কে? ভেরি। তার মানে ভেরি যেহেতু এডিট করছে, এক কথায় বলবো ভেরি মডিফাই করছে। এডিট তো আর বলবো না, গ্রামারের ভাষায় বলবো মডিফাই করছে। ভেরি কি করছে? মডিফাই করছে। তাহলে যে মডিফাই করে তাকে কি বলা হয়? মডিফায়ার। আবার বলতেছি, যে মডিফাই করে তাকে বলা হয় মডিফায়ার। তাইলে ভেরি এক নাম্বার কি করেছে? উত্তর হবে মডিফাই করেছে। কি করেছে? মডিফাই করেছে। তাহলে ভেরি কে কি বলবো? ভেরি যেহেতু মডিফাই করছে, তাই ভেরিকে আমরা কি বলবো? একটু আগেই বলছি ভাইরা, যে মডিফাই করে তাকে বলা হয় মডিফাই, মডিফায়ার। এই হচ্ছে তোমাদের মডিফায়ারের ফান্ডা। তার মানে মডিফায়ার কি? যে মডিফায়ার করে, যে মডিফাই করে সেই মডিফায়ার। আর মডিফাই কি? মডিফাই মানে এডিট করা। এডিট তাহলে কেমনে হয়? হি ইজ উইক। এই যে নর্মাল সেন্টেন্স, এই নর্মাল সেন্টেন্সের ধরো তীব্রতা, ডিপনেস, গভীরতা আমি বাড়াই দিলাম ভেরি লেখা। হি ইজ ভেরি উইক। হি ইজ উইক থেকে হি ইজ ভেরি উইক এর গভীরতা একটু বেশি না? তার মানে এটা এডিট হয়ে গেছে, ডিপ হয়ে গেছে। আর এডিটটা করছে কে? ভেরি। তাই ভেরিকে আমরা কি বলবো? মডিফায়ার। দ্যাটস ইট। এই হচ্ছে মডিফাই এবং মডিফায়ারের ফান্ডা। তো এইবার যদি আমরা একটু শীটের দিকে আসি, তাহলে দেখবা যে মডিফায়ার মানে কি? 50% ভোকাবুলারি, 50% গ্রামার। তো কিভাবে 50% ভোকাবুলারি হয়, আবার কিভাবে 50% গ্রামার হয়? 50% ভোকাবুলারি মানে উইদাউট ক্লু এর সাথে 50% মিল, আর 50% গ্রামার মানে ব্র্যাকেটে তোমাকে ইনস্ট্রাকশন লিখে দেয়। যেমন দেখো একটা কোশ্চেন, মোস্ট অফ দ্য টাইম দ্য ড্যাশ পিপল আর ইল ট্রিটেড। এই দেখো ব্র্যাকেট দিয়ে একটা ইনস্ট্রাকশন লিখে দিছে, প্রি মডিফাই দ্য নাও। এটা কি এটা আমি পরে বলবো, কিন্তু দেখছো তো, নিজেই তো দেখছি ইনস্ট্রাকশন লিখে দিছে। সো এই ইনস্ট্রাকশনটাই হচ্ছে 50% গ্রামার। আর এই গ্যাপটাতে তুমি যে বানায় বানায় একটা অর্থ লেখবা, ইনস্ট্রাকশন অনুযায়ী বানায় বানায় যে একটা অর্থ লেখবা, সেটা হচ্ছে 50% ভোকাবুলারিতে পড়ছে। এইটুকু আমাদের কাভার হয়েছে। এবার মডিফাই এবং মডিফায়ার জিনিসটা কি? মডিফাই হচ্ছে কোনো কিছু এডিট করা, আর যেটা এডিট করে ওটাকে বলে এডিটর। তাহলে যেটা মডিফাই করে সেটাকে বলা হয় মডিফায়ার। এখন মডিফাই বা মডিফায়ার একটা সেন্টেন্সকে এডিট করে কিভাবে? ওই যে হি ইজ উইক, সে অসুস্থ, এই সেন্টেন্সকে এডিট করবো করবে ভেরি দিয়ে। হি ইজ ভেরি উইক, সে আরো অসুস্থ। তার মানে ভেরিটা আগের সেন্টেন্সকে, মানে হি ইজ উইক এই সেন্টেন্সকে কি করছে? মডিফাই করছে। ভেরি যেহেতু মডিফাই করছে, তো ভেরিকে আমরা কি বলবো? মডিফায়ার। ওকে, ডান। এই পর্যন্ত ডান। এবার রুলসে যাওয়ার আগে আমি তোমাদের মডিফায়ারের একটা স্যাম্পল কোশ্চেন দেখাবো। ওকে শিক্ষার্থীরা, তোমাদের সামনে মডিফায়ার্সের একটা স্যাম্পল কোশ্চেন নিয়ে হাজির হয়েছে। এটা দিনাজপুর বোর্ড 2019-এর একটা কোশ্চেন, ঠিক আছে? সো যারা কিনা 25 ব্যাচ তারা তো জানোই যে মডিফায়ার কিভাবে আসে। 26 ব্যাচের উদ্দেশ্যে একটু দেখো, এখানে বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি। এটা যদি আমরা উইদাউট ক্লু স্টাইলে পড়ি, তাহলে দেখো বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি, দো ইট ইজ এ স্মল কান্ট্রি, ইট ইজ এ ড্যাশ পপুলেশন, পিপল ড্যাশ ডিপেন্ড অন এগ্রিকালচার, দে গ্রো ডিফারেন্ট কাইন্ড অফ ক্রপস, তারপরে ড্যাশ, উই আর্ন ড্যাশ কারেন্সি, কারেন্সিস মানে টাকা পয়সা, বা এক্সপোর্টিং সাম অফ দিস ক্রপস, উই আর অলসো রিচ ইন ড্যাশ রিসোর্সেস। সো এ পর্যন্তই পড়লাম। সো দেখা যাচ্ছে উইদাউট ক্লু এর মতো করে যদি পড়া যায়, তাহলে এটা কিন্তু সেম উইদাউট ক্লু, সেম কিন্তু উইদাউট ক্লু, তাই না? কিন্তু এবার যদি অরিজিনাল কোশ্চেনটা দেখি, এটা একটা মডিফায়ার।
উইদাউট ক্লু এর প্যাটার্নেই কোশ্চেনটা করে, কিন্তু কাহিনী একটু করে এই গ্যাপের পরে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেয়, এই এ নাম্বারে অমুক ভুগি চুগি কিছু একটা করা লাগবে। আমি যদি রুলস পড়াই নাই তো ইনস্ট্রাকশন কি দিচ্ছে সেটা আমি বলবো না, কারণ আমি রুলস তো এখনো পড়াই নাই, আমি জাস্ট দেখাচ্ছি। প্রত্যেকটা এ দেখো, বি দেখো, বি তো ইনস্ট্রাকশন, সি তো ইনস্ট্রাকশন, ডিতে দেখো কত বড় ইনস্ট্রাকশন দিয়ে দিছে, ইতেও ইনস্ট্রাকশন, এফ এও ইনস্ট্রাকশন দিয়ে দিছে, জি তেও ইনস্ট্রাকশন দিয়ে দিছে, এইচ আই জে সবগুলাতেই দেয়ার আর ইনস্ট্রাকশন দিয়ে দিছে। তার মানে এখান থেকে প্রমাণিত যে উইদাউট ক্লু আর মডিফায়ার সেমই হইতো, সেম পুরা, খালি পার্থক্য মডিফায়ারে 50% গ্রামার আছে, আর 50% গ্রামার আছে কিসের মাধ্যমে বলতেছি, এই ইনস্ট্রাকশনগুলোর মাধ্যমে, এইগুলাই গ্রামাটিক্যাল ইনস্ট্রাকশন। ঠিক আছে, তো আমরা মডিফায়ারের এই কোর্সে এই গ্রামাটিক্যাল ইনস্ট্রাকশনগুলাই শিখবো, যে কোন ইনস্ট্রাকশন থাকলে কিভাবে অ্যান্সার করতে হয়। মানে এখানে যে বসে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে কি কাজটা করবো এই জায়গায়। এখানে বসে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ ইনফিনিটিভ, ইনফিনিটিভ কি, অ্যাডজেক্টিভ কি, মানে কিভাবে কি করব, কার সাথে কার হিসাব মিলাবো। প্রি মডিফাই দ্য নাউন উইথ এ নাউন অ্যাডজেক্টিভ, আবার নাউন অ্যাডজেক্টিভ কি, এইখানে লেখা অ্যাডজেক্টিভ, এইখানে লেখা নাউন অ্যাডজেক্টিভ, দুইটা কি একই না দুইটা আলাদা আলাদা। এই কাহিনীগুলাই আমরা শিখবো মডিফায়ারের কোর্সে। ইয়েস, ওকে, সো আমরা মডিফায়ার্স এর রুলসে চলে এসেছি, রুল নাম্বার 1। তো এখানে লেখা আছে মডিফাই দ্য নাউন। খেয়াল করবা প্রশ্নে লেখা থাকে প্রি মডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন, এরকম প্রি মডিফাই দ্য নাউন অথবা পোস্ট দিয়ে লেখা থাকতে পারে পোস্ট মডিফাই দ্য নাউন। তোমরা জেনে অবাক হবা, প্রি মডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন, এই প্রি বা পোস্ট এইটার মডিফাই এর অ্যান্সার করার ক্ষেত্রে এই প্রি বা পোস্টের কোনো ভ্যালু নেই। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, আমরা এই প্রি বা পোস্ট এটা বাদ দিয়ে আমরা অ্যান্সার করব। সো কিভাবে অ্যান্সার করতে হয় এটাও আমরা শিখবো ইনশাআল্লাহ। তো সবসময় ফোকাস রাখবা মডিফাই দ্য নাউন এই অংশটা আছে কিনা, প্রি বা পোস্ট এটা ফোকাসের দরকার নাই। সো তোমাদের প্রশ্নে যদি ব্র্যাকেটে লেখা থাকে মডিফাই দ্য নাউন, সেক্ষেত্রে সারা জীবন মাথায় রাখবে নাউনকে শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি শুধুমাত্র অ্যাডজেক্টিভ দিয়েই মডিফাই করা যায়। তাহলে যদি লেখা থাকে মডিফাই দ্য নাউন, তাহলে তুমি কি দিয়ে মডিফাই করবা? ইয়েস, অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করবা। এখন অ্যাডজেক্টিভ কাকে বলে? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলা নাউনের যারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাবে তাদের অ্যাডজেক্টিভ বলবে। নাউনের এখানে ইম্পর্টেন্ট বিষয় নাউনের, তোমাকে তো নাউনকে মডিফাই করতে বলবে, সো এটা দেখার দরকার নাই, তোমাকে দেখতে হবে অ্যাডজেক্টিভ বলতে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলা বোঝাচ্ছে কিনা। কয়টা? 5টা, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই 5টাই আমাদের মনে রাখতে হবে। তবে ইন্টার পরীক্ষার ক্ষেত্রে এখানে একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে, যদি নাউনকে মডিফাই করতে বলে তাহলে প্রশ্নের নাউনকে জাস্ট কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা বাংলায় আসবে সেটাই অ্যাডজেক্টিভ। আমি আবার বলতেছি, তোমার প্রশ্নে উল্লেখিত নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে, কি দিয়ে প্রশ্ন করতে হবে? কেমন। কেমন দিয়ে প্রশ্ন করলে যে জিনিসটা পাওয়া যাবে সেটাই অ্যাডজেক্টিভ। বিষয়টা চলো আমরা ভালো করে খেয়াল করি। 1 নাম্বার এক্সারসাইজ দেখো, মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময়, দ্য ড্যাশ পিপল আর ইল ট্রিটেড। পোলাপান ইল ট্রিটেড মানে হচ্ছে খারাপ আচরণ, ঠিক আছে। দ্য ড্যাশ পিপল আর ইল ট্রিটেড, এখানে কোশ্চেনে বলছে প্রি মডিফাই দ্য নাউন। তোমাদের আগেই বলছি প্রি বা পোস্ট এগুলো আমরা খেয়াল করব না, তাই না? প্রি বা পোস্ট খেয়াল করবো না, মডিফাই দ্য নাউন লেখা আছে কিনা। হ্যাঁ, এখন মডিফাই দ্য নাউন লেখা থাকলে তোমাকে আগে প্রশ্ন থেকে নাউন খুঁজতে হবে। নাউনটা কই আছে সবসময় মাথায় রাখবা, তোমার যে গ্যাপ দেওয়া থাকবে এই গ্যাপের হয় আগের ওয়ার্ডটা নাউন হবে নতুবা পরের ওয়ার্ডটা নাউন হবে। দেখো তো, এই গ্যাপের আগের ওয়ার্ডটা আছে দা নাউন না, আর এই গ্যাপের পরের ওয়ার্ডটা আছে পিপল, তার মানে পিপল নাউন। তো এভাবে তুমি খুঁজবা। প্রি বা পোস্ট এগুলা দেখে তোমার খোঁজা দরকার না, এগুলা দেখে খুঁজতে গেলে তোমার কনফিউশন ক্রিয়েট হবে। গ্যাপের আগে, গ্যাপের পরে, ফাইন। তো দেখো, গ্যাপের আগে দা এটা কোনো নাউন না, এবং গ্যাপের পরে পিপল, তার মানে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নাউন। এখন তোমাদের যে রুল শিখিয়ে দিয়েছি, নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে তুমি অ্যাডজেক্টিভ পেয়ে যাবা, সেই রুলটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখি চলো। মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময়, দ্য ড্যাশ পিপল আর ইল ট্রিটেড। তাহলে আমি এখন জিজ্ঞেস করবো নাউনকে, ভাই বেশিরভাগ সময়
কেমন মানুষদের সাথে ইল ট্রিটেড খারাপ আচরণ করা হয় তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো অবশ্যই আমাদের সমাজের দরিদ্র লোকের সাথে কেমন লোক দরিদ্র লোক কেমন লোক দুর্বল লোক এদের সাথে খারাপ আচরণ করা হয় সো এখানে অ্যান্সার হবে পোর অথবা অ্যান্সার হবে উইক দুইটার যে কোনো একটা অ্যান্সারই এখানে যাবে কেন কারণ দুইটাই কেমন দিয়ে প্রশ্ন করলে দুইটা উত্তরই পাওয়া যায় কেমন পিপল দরিদ্র পিপলদের সাথে খারাপ আচরণ করা হয় কেমন পিপল দুর্বল পিপলদের সাথে খারাপ আচরণ করা হয় ঠিক আছে আমরা আরেকটা এক্সাম্পল দেখি চলো উই ক্যান নট হ্যাভ ড্যাশ গ্রোথ ইফ আওয়ার বডি ইজ উইক এটারও কিন্তু একই কোশ্চেন প্রি মডিফাই দ্য নাউন একই কোশ্চেন দেখে আমি এখানে আর রিপিট করি নাই সেন্টেন্সটা আবার পড়তেছি উই ক্যান নট হ্যাভ ড্যাশ গ্রোথ ইফ আওয়ার বডি ইজ উইক নাউনকে মডিফাই করতে বলছে নাউন কোনটা গ্যাপের আগে হ্যাভ আছে হ্যাভ তো কোন অবস্থাতেই নাউন না গ্যাপের পরে গ্রোথ আছে তার মানে গ্রোথ নাউন আর গ্রোথ মানে কি বলতো বৃদ্ধি হ্যাঁ ঠিক বলেছো স্টুডেন্টস গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি তাহলে উই ক্যান নট হ্যাভ আমাদের হবে না ক্যান নট মানে না আমাদের হবে না কি হবে না গ্রোথ বৃদ্ধি হবে না ইফ আওয়ার বডি ইজ উইক যদি আমাদের বডি দুর্বল থাকে তাহলে তোমাদের কাছে প্রশ্ন করতেছি আমাদের বডি যদি দুর্বল থাকে আমাদের কেমন গ্রোথ হবে না কেমন গ্রোথ দুর্বল বডি থাকলে হতে পারে শারীরিক অথবা হতে পারে মানসিক শারীরিক অথবা মানসিক যে কোনো একটা হতে পারে তাহলে শারীরিক ইংরেজি ফিজিক্যাল আর মানসিক ইংরেজি হচ্ছে মেন্টাল ঠিক আছে উই ক্যান নট হ্যাভ কেমন গ্রোথ ফিজিক্যাল গ্রোথ উই ক্যান নট হ্যাভ ফিজিক্যাল গ্রোথ ইফ আওয়ার বডি ইজ উইক অথবা উই ক্যান নট হ্যাভ মেন্টাল গ্রোথ মানসিক গ্রোথ হবে না ইফ আওয়ার বডি ইজ উইক তার মানে গ্রোথকে কেমন দিয়ে প্রশ্ন করলে এখানে আমরা উত্তর পেয়ে যাচ্ছি এখানে সঠিক উত্তরটা দেওয়া ছিল মেন্টাল গ্রোথ ওকে তুমি ফিজিক্যাল লিখলেও হবে কোনো সমস্যা নেই তাহলে চলো আমরা আরেকটা কোশ্চেন দেখে ফেলি ড্যাশ হার্ম মেক হার্ম মানে ক্ষতি মে কজ হতে পারে টু পিপল বাই সাউন্ড পলিউশনের মাধ্যমে মানুষের ক্ষতি হতে পারে এখানে হার্মটা হচ্ছে নাউন তাহলে সাউন্ড পলিউশনের মাধ্যমে মানুষের কেমন হতে পারে ডেঞ্জারাস হার্ম ভয়াবহ ক্ষতি হতে পারে ডেঞ্জারাস হার্ম হতে পারে সাউন্ড পলিউশনের মাধ্যমে মানুষের কেমন ক্ষতি হতে পারে সিরিয়াস মারাত্মক CRIOUS সিরিয়াস মারাত্মক ক্ষতি হতে পারে ঠিক আছে না ম্যাসিভ হার্ম অনেক বেশি পরিমাণে ক্ষতি হতে পারে সো ডেঞ্জারাস হার্ম কেমন হার্ম ডেঞ্জারাস হার্ম কেমন হার্ম ম্যাসিভ হার্ম হ্যাঁ কেমন হার্ম সিরিয়াস হার্ম সো কেমন দিয়ে কোশ্চেন করলেই কিন্তু তোমরা এখানকার উত্তর পেয়ে যাচ্ছ দেখি তো উত্তরটা কি লেখা দেখো উত্তরটা কিন্তু সিরিয়াস লেখা সিরিয়াস হার্ম মে কজ কেমন হার্ম সিরিয়াস হার্ম মে কজ টু পিপল বাই সাউন্ড পলিউশন তো আমরা এবার দ্বিতীয় রুলসে চলে এসেছি আশা করি তোমরা প্রথম রুলসটা বুঝতে পেরেছো তো তোমাদের দ্বিতীয় রুলসে বলা আছে যে সকল অ্যাডজেক্টিভ এটা কিন্তু দ্বিতীয় রুলসটা প্রথম রুলসের সাথে কানেক্টেড ওকে যে সকল অ্যাডজেক্টিভ এর সাথে আইএনজি যুক্ত হয় তাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল বলে মানে আমরা এতক্ষণ জানতেছিলাম যে নাউনকে মডিফাই করে কে বলতো অ্যাডজেক্টিভ কিন্তু তোমার প্রশ্ন যদি বলে দেয় যে নাউনকে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে হবে তখন বলতে পারো আল্লাহ ভাইয়ান আমাদের শিখিয়েছে নাউনকে অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে হয় প্রেজেন্ট পার্টিসিপল কি জিনিস তো এই জিনিসটার কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার জন্য তোমাদের লেখা হয়েছে অ্যাডজেক্টিভই লিখবো কিন্তু সেই অ্যাডজেক্টিভ গুলার সাথে লাস্টে কি যুক্ত থাকবে আইএনজি মানে কেমন দিয়ে প্রশ্ন করব কিন্তু কেমন দিয়ে প্রশ্ন করলে ক্ষান্ত হব না যে উত্তরটা বের হবে তার লাস্টে আইএনজি যুক্ত থাকতে হবে এবং আইএনজি যুক্ত যেটা অ্যাডজেক্টিভ ফর্ম থাকবে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে এবং তাহলে প্রেজেন্ট পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ নর্মাল যে অ্যাডজেক্টিভ দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ওটা প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে ওই নর্মাল অ্যাডজেক্টিভ প্রকাশ করা যায় কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা যেরকম অ্যাডজেক্টিভ পেয়েছি প্রেজেন্ট পার্টিসিপল বলা থাকলেও প্রশ্নে যদি প্রেজেন্ট পার্টিসিপল বলা থাকে তখন আমরা কিন্তু কেমন দিয়ে প্রশ্ন করব শুধু প্রথমটার থেকে দ্বিতীয়টা পার্থক্য হইল প্রেজেন্ট পার্টিসিপল বলা থাকলে উত্তর যা আসবে তার সাথে আইএনজি যুক্ত হবে আই রিপিট আমি আবার বলতেছি প্রেজেন্ট পার্টিসিপল বলা থাকলে উত্তর যেটা আসবে তার সাথে তোমার আইএনজি যুক্ত থাকতে হবে আর বাদ বাকি আগের রুলের মতোই আগের রুল অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ শুধু প্রেজেন্ট পার্টিসিপল বললে যেটা উত্তর হবে তার সাথে আইএনজি যুক্ত থাকবে সো এখন আমরা কথা না বাড়ি এক্সারসাইজে চলে যাব ইনশাআল্লাহ সো এখানে দেখো एग्जांपल 1 এ দ্য ড্যাশ কুক ম্যানেজেস টু স্কেপ ফ্রম দ্য পানিশমেন্ট কোশ্চেনে দেওয়া থাকবে ব্র্যাকেটে প্রি মডিফাই দ্য নাউন আমরা প্রি বা পোস্ট এগুলো দেখবো না আগেই বলেছি তাহলে নাউন কই পাবো হয় গ্যাপের আগে নতুবা গ্যাপের পরে
গ্যাপের আগে তো দা আছে, দা তো কোনোভাবেই নাউন না, তাহলে গ্যাপের পরে কুক আছে, কুকটা নাও। তার মানে মডিফাই করতে বলছে নাউনকে, প্রি বা পোস্ট আমাদের দেখার দরকার নাই, মডিফাই করতে বলছে এই নাউনকে। কিভাবে মডিফাই করব? আমরা তো জানি নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ দিয়ে, কিন্তু এখানে বলেছে অ্যাডজেক্টিভ না, ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল কোয়াইট সিমিলার, একই কথাই। এখন যারা কিনা একটু শিখে পরীক্ষা দিতে যাবে তারা এই জিনিসটা দেখলেই ঘাবড়ে যাবে, আল্লাহ আমরা তো শিখেছি নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ দিয়ে, এখানে কি লেখা? হ্যাঁ, পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ। ইয়েস, তোমরা ঠিক শুনছো, পার্টিসিপলও একটা অ্যাডজেক্টিভ। কিন্তু নর্মাল অ্যাডজেক্টিভ আর পার্টিসিপলের মধ্যে পার্থক্য কি? তোমাদের একটু আগে শিখিয়েছি, পার্টিসিপলে লাস্টে উত্তর যেটা হবে তার লাস্টে কি আসবে? আইএনজি। আমি আবারও বলতেছি, উত্তর যেটা হবে তার লাস্টে কি আসবে? আইএনজি। এবার আসো আমরা উত্তর করার চেষ্টা করি। এটাও রুল নাম্বার 1 এর মতোই কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কোশ্চেনটা আরেকবার পড়ে দেখি। দ্য ড্যাশ কুক ম্যানেজেস, ম্যানেজেস মানে ব্যবস্থা করতে পারছে, টু স্কেপ, স্কেপ মানে পালানো, স্কেপ মানে পালানো। কি থেকে পালাইছে? ফ্রম দ্য পানিশমেন্ট। পানিশমেন্ট তো সবাই জানো, পানিশমেন্ট মানে শাস্তি। তাহলে সেন্টেন্সটার অর্থ কি হইলো? দ্য ড্যাশ কুক ম্যানেজেস ব্যবস্থা করে ফেলছে, পলায়নের ব্যবস্থা করে ফেলছে, ফ্রম দ্য পানিশমেন্ট মানে শাস্তি থেকে কুকটা পলায়নের ব্যবস্থা করে ফেলছে। তার মানে বোঝা যাচ্ছে এটা তো একটা প্যাসেজ থেকে, তোমাদের বোর্ডের প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। তো ওইখানে প্যাসেজটা এরকম ছিল যে রাধুনী, কুক মানে তো রাধুনী, রাধুনী এমন একটা রান্নায় একটা কাম করছে বা উল্টাপাল্টা কাজ করছে যার কারণে তার পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু রাধুনীটা কোনোভাবে পানিশমেন্ট থেকে বেঁচে ফিরে আসছে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, কেমন রাধুনী যে তার পানিশমেন্ট থেকে বেঁচে ফিরে আসছে? কেমন রাধুনী? অবশ্যই চালাক রাধুনী, চালাক, কারণ চালাক না হলে তো পানিশমেন্ট থেকে বাঁচতে পারে না। তাহলে কেমন রাধুনী? চালাক রাধুনী। এখন অনেকেই যারা নিয়ম জানে না তারা এই এ নাম্বারের উত্তর দিবে CLEAVER, ক্লেভার, কারণ ক্লেভার মানে তো চালাক, তাই না? ওয়েট, ক্লেভার উত্তর দিলে রাইট দিত 1 নাম্বার রুল অনুযায়ী। এটা কি 1 নাম্বার রুল থেকে আসছে নাকি 2 নাম্বার রুল থেকে আসছে? ডিয়ার স্টুডেন্টস, এটা 2 নাম্বার রুল থেকে আসছে, কারণ 2 নাম্বার রুলে প্রেজেন্ট পার্টিসিপল বলা। সো এখন যদি CLEAVERING কেউ দেয় ক্লেভারিং, ক্লেভারের সাথে আসলে কখনো আইএনজি যুক্ত হয় না, ক্লেভারিং বলে আসলে কোনো ওয়ার্ডই নাই। তার মানে এইটা দিয়ে কখনোই তোমাকে প্রেজেন্ট পার্টিসিপল করা যাবে না। তোমাকে এমন একটা ওয়ার্ড লিখতে হবে যেটার অর্থ চালাক এবং সেটার সাথে আইএনজিও যুক্ত হয়, এমন একটা ওয়ার্ড লিখতে হবে। ইয়েস, এমন একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা হচ্ছে CUNNING, কানিং। কানিং মানেও চালাক, ধূর্ত, নেগেটিভ অর্থে চালাক। এটা যেমন মনে আছে তোমরা ছোটবেলায় খেক শিয়ালের গল্পটা পড়েছ, ওই যে লেজ কাটা শিয়াল, সেখানে কমপ্লিটিং স্টোরিতে কিন্তু এ কানিং ফক্স এই কথাটা উল্লেখ ছিল। সো কানিং ওয়ার্ডটা কিন্তু সবাই জানো। তাহলে ক্লেভার আর কানিং এই দুইটা ওয়ার্ডের মধ্যে পার্থক্য কি? ক্লেভার ওয়ার্ডটা শুধুমাত্র অ্যাডজেক্টিভ, সেটা প্রেজেন্ট পার্টিসিপল নয়। কিন্তু এই স্ক্রিনে যে কানিং ওয়ার্ডটা লেখা আছে, এই কানিং ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত আসছে। এটা যেহেতু লাস্টে আইএনজি যুক্ত আছে তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল। আর তোমার উত্তরে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলই চেয়েছে, তাই না? তো এখন চলো আমরা ঝটপট বাকি দুইটা এক্সারসাইজও করে ফেলি। ওকে, তো এখানে লেখা আছে আই স এ ডগ, আমি একটা কুকুরকে দেখেছি ড্যাশ আউটসাইড দ্য ফিল্ড, মাঠের বাইরে। আমি একটা কুকুরকে দেখেছি আউটসাইড দ্য ফিল্ড, মাঠের বাইরে। এরপরে ব্র্যাকেটে যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাই হুবাহু এরপরে আছে, যেহেতু সেম কোশ্চেন তাই আমি আর রিপিট করি নাই। তাহলে এখন এখানে মডিফাই দ্য নাউন বলা, আউটসাইড তো আর নাউন না, অবশ্যই তোমরা বুঝে গেছো এখানে ডগ হচ্ছে নাউন। তাহলে আমি কেমন ডগকে মাঠের বাইরে দেখেছি? কেমন ডগ হতে পারে? এটা স্লিপ, ঘুমন্ত, তাহলে স্লিপের সাথে আইএনজি, স্লিপিং ডগ। হতে পারে এটা দৌড়ানো অবস্থায় আছে, রানিং। হতে পারে এটা রেস্ট নেওয়া অবস্থায় আছে, রেস্টিং। ঠিক আছে, দেখি তো উত্তরে কি দেওয়া আছে। উত্তরে দেওয়া আছে রেস্টিং। কেউ যদি রানিং লেখে, কেউ যদি স্লিপিং লেখে তাইলেও হবে। আই ফাউন্ড দ্য বয়, আমি বালকটাকে খুঁজে পেয়েছি ড্যাশ, একই কোশ্চেন কিন্তু উপরের কোশ্চেনটাই। তাহলে আমি বালকটাকে কোন অবস্থায় খুঁজে পেয়েছি? এই যে বালক বয়, আমি বালকটাকে কোন অবস্থায় খুঁজে পেয়েছি? ঘুমন্ত অবস্থায়, স্লিপিং লিখতে পারো। আমি বালকটাকে প্লেইং অবস্থায়, খেলা অবস্থায় খুঁজে পেয়েছি। আমি বালকটাকে ওয়াকিং অবস্থায় খুঁজে পেয়েছি, অথবা আমি বালকটাকে ধূমপানরত অবস্থায় খুঁজে পেয়েছি, স্মোকিং। যার যেটা ইচ্ছা সেটা লিখতে পারো। দেখি তো উত্তরে কি লেখা। হ্যাঁ, উত্তরে লেখা স্মোকিং। তুমি চাইলে ড্রিঙ্কিং ওয়াটার দিতে পারো, তুমি চাইলে ইটিং বা হ্যাভিং মিল দিতে পারো, অথবা আই ফাউন্ড দ্য বয় রেস্টিং, যেটা ইচ্ছা দিতে পারো। তাহলে
তোমরা পার্টিসিপলের ক্লাসটা বুঝে গেলা যে পার্টিসিপল মানে কেমন দিয়ে প্রশ্ন করতে হবে এবং কেমন দিয়ে প্রশ্ন করার পর যেটা আসবে তার সাথে তোমরা সেই ভার্বের সাথে আইএনজি লাগাবা এবং আইএনজি লাগানোর পর সেটা তোমার কি হয়ে যাবে একদম প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। রুল নাম্বার 4 মডিফাই দ্য নাউন ইউজিং নাউন অ্যাডজেক্টিভ। এই হেডিং এ তোমাদের রুলসটা পরীক্ষাতে আসে। তো নাউন অ্যাডজেক্টিভ কি সেই বিষয়টা আমরা জানবো। ওকে, সেটা জানার জন্য চলো আমরা কিছু এক্সারসাইজ দেখে নিই। ফাইন, নর্মালি আমি যদি লিখি একটা যদি কোশ্চেন তোমাদেরকে করি, সে কোথায় থাকে। ধরো তোমার ফ্রেন্ড তোমাকে ফাইজলামি করে বললো, দোস্ত আমি একটা এলাকায় থাকি। সে তোমার সাথে ফাইজলামি করতেছে, সে না এলাকার নামটা বলবে না, সে নর্মালি বললো যে দোস্ত আমি একটা এলাকায় থাকি। এটার যদি ইংরেজি করি, হি লিভস ইন এরিয়া। হি লিভস ইন এরিয়া বলতে কি বোঝাচ্ছে, যে সে কই থাকে, সে একটা এলাকায় থাকে, তাই না? ওকে, তখন আমি বললাম তাকে ফাইজলামি বাদ দিয়া ভালো করে রাখো, তুই কোন এলাকায় থাকস। কিন্তু বন্ধু বান্ধব তো বুঝে ফাইজলামি শিরোমণি। তো সে এবার বলতেছে আমি শহর এলাকায় থাকি। তো কোন জায়গাটার নাম বলতেছে না, ফাইজলামি করতেছে। সে এবার বলতেছে যে দোস্ত আমি তো শহর এলাকায় থাকি। তাহলে হি লিভস ইন, শহর ইংরেজি কি বলতো? এক্স্যাক্টলি সিটি, AREA। ফাইন, তো এখান থেকে একটু লক্ষণীয় বিষয় হচ্ছে, খেয়াল করবা সবাই, হি লিভস ইন এরিয়া। এই লাইনটাতে এরিয়া একটা নাউন, এরিয়া মানে কি এলাকা। সো নাউন কাকে বলে? কোনো কিছুর নাম কি নাউন বলে। তো এলাকা, বাংলায় এলাকা, ইংরেজি তো এলাকার নাম কি? এরিয়া। এলাকা এর ইংরেজি মিনিং হচ্ছে এরিয়া, তার মানে এটা নাউন। সো এরিয়া একটা নাউন। আবার যদি বাংলায় বলি শহর, এই শহরের ইংরেজি নামটা কি? এক্স্যাক্টলি সিটি। তো শহরের ইংরেজি নাম কি? সিটি। সিটির বাংলা শহর, আর এই শহরের ইংরেজি নাম কি? সিটি। তাহলে দেখতেছো যে প্রথম যে সেন্টেন্সটা সেখানে মাত্র একটা নাউন দেওয়া আছে। আই রিপিট, প্রথম যে সেন্টেন্সটা সেখানে মাত্র একটা নাউন দেওয়া আছে, কিন্তু তোমাদের 2 নাম্বার সেন্টেন্সে পাশাপাশি 2টা নাউন দেওয়া আছে। এখানেই হচ্ছে গিয়ে ফান্ডা। খেয়াল করো, নর্মাল তোমরা যখন প্যারাগ্রাফ বা লেটার বা নর্মাল যখন কোনো ইংরেজি কিছু পড়ো, সেখানে 2টা নাউন কি পাশাপাশি কখনো বসছে? খেয়াল করছো? সচরাচর বসে না। তোমরা যারা খেয়াল করো না, আজকে খেয়াল করে নিতে পারো, 2টা নাউন পাশাপাশি কখনো বসে না। কিন্তু যদি কেউ 2টা নাউন এভাবে পাশাপাশি বসায়, তখন গ্রামারের রুল অনুযায়ী প্রথম নাউনটা আর নাউন থাকে না। এটাই গ্রামারের রুল। গ্রামারের রুল হচ্ছে 2টি নাউন কখনোই পাশাপাশি বসতে পারে না, ইম্পসিবল, ক্রস ক্রস ক্রস, পাশাপাশি বসতে পারে না। কিন্তু কেউ যদি তার সেন্টেন্সকে মিলানোর জন্য, সৌন্দর্যের জন্য বা অর্থ প্রকাশের জন্য এভাবে 2টা নাউন পাশাপাশি বসায়, তাহলে প্রথম নাউনটা আর নাউন থাকবে না, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দ্যাটস ইট। তোমরা সঠিক শুনেছ, প্রথম নাউনটা আর নাউন থাকবে না, সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেহেতু এটার বংশগত পরিচয় এটা নাউন, তথাপি এটা আর একটা নাউনের আগে বসে দেখে এটা বাধ্য হয়ে সমাজের চাপে পড়ে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কথাটা কিন্তু মজার। বংশগত পরিচয় এটা নাউন, কিন্তু আর একটা নাউনের আগে বসে দেখে সমাজের চাপে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাই বংশগত পরিচয় প্লাস সমাজের চাপ, 2টা একসাথে মিলে এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। এক্স্যাক্টলি। তাহলে নাউন অ্যাডজেক্টিভের সংজ্ঞা হচ্ছে, যখন 2টা নাউন পাশাপাশি বসবে তার আগের নাউনটা হবে নাউন অ্যাডজেক্টিভ। এবার আমরা পড়ায় ফিরে আসি। ফাইন, ওকে, আমরা নাউন অ্যাডজেক্টিভে চলে আসছি। খেয়াল করো, নাউন অ্যাডজেক্টিভ। ওকে, নাউন অ্যাডজেক্টিভ। তো নাউন অ্যাডজেক্টিভ বিষয়টা কি খেয়াল করো, 2টি নাউন পাশাপাশি বসলে প্রথমটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেহেতু প্রথমটা নাউন, আবার সমাজের প্রেসারে অ্যাডজেক্টিভ, তাই নাউন অ্যাডজেক্টিভ। ওই প্রথম নাউনটিকে মূলত নাউন অ্যাডজেক্টিভ বলে। দেখো এখানে একটা কোশ্চেন আছে, জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড মানে বাহিরের খাবার, সবাই জানি। স্পয়েল, এই স্পয়েল অর্থ যারা না জানো খাতায় লিখে ফেলো। স্পয়েল অর্থ হচ্ছে নষ্ট করা, নষ্ট করা। স্পয়েল অর্থ কি স্টুডেন্টস? নষ্ট করা। দ্য হেলথ, হেলথ মানে কি স্বাস্থ্য। জাঙ্ক ফুড নষ্ট করে স্বাস্থ্য। কার স্বাস্থ্য? ড্যাশ পিপল। তাহলে আবার একটু স্ক্রিপ্টে চলে আসি। ওকে, জাঙ্ক ফুড নষ্ট করে স্বাস্থ্য। কার স্বাস্থ্য? ওই স্ক্রিপ্টে লেখা ছিল, একটু আগে দেখো তোমার এখানে লেখা ছিল পিপল। তাহলে আমরা এই ওয়ার্ডটা লিখি, পিপল।
আমরা জানি আগের ক্লাসগুলোতে আমরা পড়ে আসছি যে এই নাউনকে মডিফাই করতে বললে কেমন দিয়ে কোশ্চেন করলে আমরা উত্তরটা পেয়ে যাব। ওকে, তাহলে কেমন পিপলদের আই রিপিট, কেমন পিপলদের স্বাস্থ্য জাঙ্ক ফুড নষ্ট করে। চিন্তা করো তো, যে বাচ্চাটা নতুন ভূমিষ্ঠ হয়েছে, হাঁটা চলা শিখছে, ওই বয়সী বাচ্চারা কি জাঙ্ক ফুড খায়? অথবা 50 বয়সী তোমার বাবারা রেগুলার জাঙ্ক ফুড খায়? অথবা তোমার দাদারা রেগুলার জাঙ্ক ফুড খাচ্ছে? কি জাঙ্ক ফুড খাচ্ছে মধ্যবয়সী থেকেও নিচে, মানে যুবক বয়সীরা, যুবক যুবতী যারা আছে, মানে মধ্যবয়সীর থেকেও কম, তারাই কিন্তু জাঙ্ক ফুড খাচ্ছে। তো যুবক বয়সীরা, তাহলে কেমন পিপল জাঙ্ক ফুড খাচ্ছে? যুবক বয়সী পিপলরা। আর জাঙ্ক ফুড কাদের হেলথ নষ্ট করতেছে? যুবক বয়সী পিপলদের। এখন খেয়াল করো, যুবক অর্থ ইংরেজি কি? এটা সবাই পারবা, YOUNG, ইয়ং, YOUNG, ইয়ং। এখন এটা এত সোজা, এটা সবাই লিখতে পারবা, তো গ্যাপে কিন্তু সবাই ইয়ং এ অ্যান্সার করবা। আর ইয়ং অ্যান্সার করে মনে করবা এটা তো হয়ে গেছে, স্যার তো শিখাইছে কেমন পিপল, এটা প্রশ্ন করে যেটা উত্তর বের হবে সেটাই আসল উত্তর। তো কেমন পিপলদের হেলথ নষ্ট করে? যুবক বয়সীদের। যুবক ইংরেজি কি? ইয়ং। এটা সবাই পারছো, এটা লিখে তো সবাই খুশি, তাই না? ওয়েট, এখনো তোমাদের কিছু জানা বাকি আছে। আমরা আবার শিটে চলে আসতেছি। তোমাকে এখানে নর্মাল কোনো অ্যাডজেক্টিভ লিখতে বলেনি, এখানে তোমাকে লিখতে বলেছে নাউন অ্যাডজেক্টিভ। মাইন্ড ইট, বি ফোকাসড থাকতে হবে। নর্মাল অ্যাডজেক্টিভ লিখতে বলেনি, নাউন অ্যাডজেক্টিভ লিখতে বলেছে। আর নাউন অ্যাডজেক্টিভ তখনই হয় যখন দুটি নাউন পাশাপাশি থাকবে। আই রিপিট, নাউন অ্যাডজেক্টিভ তখনই হবে যখন দুটি নাউন পাশাপাশি থাকবে। খেয়াল করো, সিটি একটা নাউন, এরিয়া একটা নাউন, দুটা নাউন পাশাপাশি থাকলে আমরা এটাকে নাউন অ্যাডজেক্টিভ বলতে পারি। তোমার পরীক্ষার প্রশ্নে তোমার সর্বদা একটা নাউন, মানে পরের নাউনটা, সেকেন্ড যে নাউন এটা দেওয়া থাকবে, আগের নাউনটা তোমাকে লিখতে হবে। আগের নাউনটা যখন তুমি লিখবা তখনই ওই নাউনটা সমাজের চাপে পড়ে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কেন? কারণ প্রশ্নে তো পরে একটা নাউন দেওয়াই থাকবে, এই নাউনটা অটো তোমার প্রশ্নে দেওয়া থাকবে, আর আগে তোমাকে আরেকটা নাউন লিখতে হবে। যদি তুমি গ্যাপে আরেকটা নাউন লিখতে পারো, গ্যাপে তাহলে কি লিখতে হবে? নাউন। এক্স্যাক্টলি, আই রিপিট এগেইন, গ্যাপে তোমাকে লিখতে হবে নাউন। তুমি যদি গ্যাপে একটা নাউন লিখতে পারো, আর প্রশ্নে তো নাউন দেওয়াই থাকবে, তোমার গ্যাপের নাউন আর প্রশ্নের নাউন দুইটা মিলে তোমার এই প্রথম নাউনটা হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা এক কথায় শিখে নাও, এক কথায় হচ্ছে যখনই তোমাকে নাউন অ্যাডজেক্টিভ লিখতে বলবে, কি লিখতে বলবে? নাউন অ্যাডজেক্টিভ, তখনই গ্যাপের মধ্যে তুমি একটা নাউন লিখবা, বাধ্যতামূলক একটা নাউন লিখবা। যখন তুমি গ্যাপের মধ্যে এইখানে একটা নাউন লিখবা, এরপর একটা নাউন দেওয়া থাকবে, তখনই তো তোমার এই নাউনটা অ্যাডজেক্টিভ হবে, তার আগে তো হবে না। তুমি যদি গ্যাপের মধ্যে একটা অ্যাডজেক্টিভ লেখো, তাহলে তো একটা নাউন অ্যাডজেক্টিভ হইলো না রে ভাই। তুমি যদি গ্যাপের মধ্যে একটা অ্যাডজেক্টিভ লেখো, সেটা তো নাউন অ্যাডজেক্টিভ হবে না। গ্যাপের মধ্যে অ্যাডজেক্টিভ লেখো, এটা তোমার একটা নর্মাল অ্যাডজেক্টিভ হবে। তোমার কি এখানে নর্মাল অ্যাডজেক্টিভ চাইছে নাকি তোমার এখানে নাউন অ্যাডজেক্টিভ চাইছে? আই রিপিট, তোমার এখানে নাউন অ্যাডজেক্টিভ চাইছে। যেহেতু ডিয়ার স্টুডেন্টস তোমার এখানে নাউন অ্যাডজেক্টিভ চেয়েছে, তাহলে অবশ্যই তোমার এই গ্যাপে একটা নাউন লিখতে হবে। গ্যাপের নাউন প্লাস প্রশ্নের নাউন দুইটা মিলে হবে নাউন অ্যাডজেক্টিভ। সো আই রিপিট ইট এগেইন, আমি আবার রিপিট করতেছি। যখনই তোমার প্রশ্নে দেখবা মডিফাই সামথিং ইউজিং নাউন অ্যাডজেক্টিভ, এই নাউন অ্যাডজেক্টিভ যখনই তুমি লেখা দেখবা, তখনই তোমার গ্যাপের মধ্যে কি লিখতে হবে? একটা নাউন। এবার আসো, এইখানে তোমরা কি ভুল করছো? এই যে ইয়ং পিপল, যখনই লিখছো ইয়ং পিপল, এই ইয়ংটা তো নাউন না, এই YOUNG, এই ইয়ংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আই রিপিট, দেখো খেয়াল করো, প্রশ্নে চলে আসি। এইখানে যারা YOUNG ইয়ং লিখছো, এই ইয়ংটা নাউন না, এই ইয়ংটা একটা অ্যাডজেক্টিভ। ভুল করে অ্যাডজেক্টিভ লিখে ফেলছো, এখানে নাম্বার পাবা না। তাহলে তোমাকে YOUNG ইয়ং এই অ্যাডজেক্টিভটার তোমার নাউন ভার্সন লিখতে হবে। কোন ভার্সন? নাউন ভার্সন, দ্যাটস রাইট। আর YOUNG এই ইয়ং এর নাউন হচ্ছে নিচেই দেওয়া আছে, দেখো ইয়থ। ওই ইয়ং এর নাউনটা কি?
YOUTH, ইয়ত। এক্স্যাক্টলি, তার মানে গ্যাপে তোমাকে লিখতে হবে ইয়ত। হ্যাঁ, প্রশ্নে যদি থাকতো মডিফাই দ্য নাউন ইউজিং শুধু অ্যাডজেক্টিভ যদি প্রশ্নে থাকতো তাইলে ইয়ত লিখলে হয়ে যেত, সরি ইয়ং লিখলে হয়ে যেত। কিন্তু প্রশ্নে যেহেতু নাউন অ্যাডজেক্টিভ আছে, তোমার গ্যাপে লিখতে হবে কি নাউন, আর যেহেতু নাউন লিখতে হবে সো ইয়ং এর নাউন কি ইয়ত। আশা করি বুঝতে পারছো নাউন অ্যাডজেক্টিভের ফান্ডাটা। সো আমরা আরো কিছু এক্সারসাইজ দেখবো। দেখো এখানে দেখো এই লাইনগুলা প্যাসেজ থেকে নেওয়া, ঠিক আছে? এই লাইন, তারপরে এই লাইন, এগুলা সব প্যাসেজ থেকে কাট করে নেওয়া। প্যাসেজ থাকলে বুঝতে সুবিধা হবে। আপাতত আমি যেভাবে বুঝাচ্ছি ওভাবেই বুঝে নাও। ইট কন্ট্রোলস, এটা কন্ট্রোল করে দ্য ড্যাশ প্রেশার। এখন এর পাশে তোমার কোশ্চেন লিখি নাই কেন? কারণ কোশ্চেনে যেটাই কোশ্চেন থাকবে একই কোশ্চেন, প্রি মডিফাই দ্য নাউন ইউজিং নাউন অ্যাডজেক্টিভ, কোশ্চেনে কোনো ভুল নাই। আর প্রি বা পোস্ট কারে মডিফাই করতে বলছে এগুলা দেখারই দরকার নাই, তোমার দেখতে হবে শুধু নাউন অ্যাডজেক্টিভ আছে কিনা। নাউন অ্যাডজেক্টিভ যদি থাকে তোমার কি লিখতে হবে? গ্যাপে একটা নাউন লিখতে হবে। আর গ্যাপে নাউন লেখার আগে তোমাকে অবশ্যই যে এটাকে প্রশ্ন করতে হবে, ভাই ইট কন্ট্রোলস, এটা কন্ট্রোল করে প্রেশার। কেমন প্রেশার কন্ট্রোল করে? চিনির প্রেশার, সুগারও নাউন। রক্তের প্রেশার, ব্লাডও নাউন, সো ব্লাড প্রেশার, দ্যাটস ইট। এই যে উই লিভ ইন সিটি এরিয়া, এটা একটু আগে তোমাকে পড়লাম। কেমন এরিয়া? এটা কি সিটি এরিয়া, ফাইন। ড্যাশ অ্যাডাল্টিরেশন ইজ ইনক্রিজিং, পোলাপান। অ্যাডাল্টিরেশন অর্থ হচ্ছে ভেজাল, অ্যাডাল্টিরেশন অর্থ কি পোলাপান? ভেজাল। ইনক্রিজিং মানে বাড়তেছে। তাহলে অ্যাডাল্টিরেশন, তাহলে কেমন ভেজাল বাড়তেছে, কেমন দিয়ে প্রশ্ন করব। কেমন ভেজাল বাড়তেছে? খাদ্য ভেজাল, কেউ অন্যান্য ভেজাল বলতে পারো। যে ভেজাল বলবা সেই ভেজালের নামটা লিখতে পারলেই এখানে হয়ে যাবে। খাদ্য ভেজাল, খাদ্য ইংরেজি কি? ফুড। ফুড একটা নাউন, অ্যাডাল্টিরেশন একটা নাউন, দুইটা নাউন মিলে ফুড হয়ে গেছে তোমার নাউন অ্যাডজেক্টিভ। তারপর একইভাবে এরিয়া একটা নাউন, সিটি একটা নাউন, সিটি প্রথমে বসে দেখে এটা নাউন অ্যাডজেক্টিভ। ব্লাড একটা নাউন, প্রেশার একটা নাউন, ব্লাড প্রথমে বসে দেখে নাউন অ্যাডজেক্টিভ, দ্যাটস ইট, এত সোজা। আরো দু একটা আছে। বাট দে ডো নট থিঙ্ক, মানে যারা খাবারে ভেজাল মিশায় তারা চিন্তা করে না। দে ডো নট থিঙ্ক, তারা চিন্তা করে না অ্যাবাউট সম্পর্কে ড্যাশ হেলথ, কাদের হেলথ। তোমাকে সবসময় ব্র্যাকেটের পরে যেটা থাকবে সেটাকে প্রশ্ন করতে হবে। দে ডো নট থিঙ্ক অ্যাবাউট ড্যাশ হেলথ, তাহলে কাদের হেলথ সম্পর্কে চিন্তা করে না? কাদের? মানুষের, আমাদের যদি লেখো আওয়ার হেলথ তাহলে তোমাকে কেটে দিবে, কারণ আওয়ার হচ্ছে একটা প্রোনাউন। তুমি গ্যাপে কি প্রোনাউন লাগবা না নাউন লাগবা? এক্স্যাক্টলি নাউন লাগবা। তাহলে কাদের হেলথ সম্পর্কে চিন্তা করে না? কাদের হেলথ? মানুষের। তো মানুষ তো বাংলা নাম, মানুষের ইংরেজি নাম কি? ম্যান হইতে পারে, কিন্তু ম্যান তো মানুষ না, ম্যান মানে পুরুষ। তাহলে মানুষ ইংরেজি কি? PEOPLE, পিপুল হেলথ, দ্যাটস ইট। এই পিপুল হচ্ছে নাউন। অ্যান আর্লি রাইজার, যে সকালে উঠে, ক্যান বি হতে পারে ড্যাশ ওয়াকার, কেমন ওয়াকার হতে পারে? সকালে যে উঠে, সকাল মানে কি? সকালের ইংরেজি কি? সকাল, এটাই তো একটা নাউন, বাংলা নাউন। সকালের ইংরেজি কি? MORNING, মর্নিং। সকালের ইংরেজি নাম হচ্ছে মর্নিং। এই মর্নিং একটা নাউন। তাহলে ওয়াকার মানে হাঁটুরে মানে কি? যে হাঁটে। এখন দিনেও হাঁটতে পারে, দুপুরেও হাঁটতে পারে, বিকালেও হাঁটতে পারে, আছে না? বিভিন্ন মানুষ বিভিন্ন সময় হাঁটে। কিন্তু তোমার প্যাসেজে দিয়ে দেওয়া আছে আর্লি রাইজার, তার মানে কি দুপুরে বিকালে হাঁটবে না, সকালে হাঁটবে। জাস্ট খালি সকালের ইংরেজি নাম মর্নিং লিখতে পারলেই তোমার নাউন হয়ে যাবে। আর এই নাউন আর পরবর্তী নাউন মিলে তোমার কোশ্চেনে যে যাবে নাউন অ্যাডজেক্টিভ সেটা হয়ে যাবে। আশা করি তোমরা নাউন অ্যাডজেক্টিভ সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট পাইছো। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা যতটুকু শিখলাম, একটু আমরা এই যে দিনাজপুর বোর্ড 19-এর এইখান থেকে একটু এক্সারসাইজ করি। কেমন? তোমাদের যখন আমি রুলসগুলা শিখালাম, ওই রুলসগুলার ভিতরে যে এক্সারসাইজগুলা দেওয়া ছিল, এক্সাম্পলগুলা যেগুলা দেওয়া ছিল, সেগুলাও তোমাদের কোনো না কোনো বোর্ড থেকেই নেওয়া হয়েছিল, ঠিক আছে? তো তার উপরেও আমি একদম একটা বোর্ড বের করে লাইভ তোমাদের কিছু এক্সারসাইজ করাই। আর এখানে আরেকটা জিনিস উল্লেখ করা ভালো, জিনিসটা হচ্ছে তোমাদের প্রথমে রুলসের ক্লাস হবে। তোমাদের যে শীটটা আমি পড়াচ্ছি সেখানে 19টা রুলস আছে। ওই রুলস আগে শেষ করা হবে 3 থেকে 4টা ক্লাসের মাধ্যমে। রুলস শেষ করার পর ঢালাওভাবে তোমাদের এক্সারসাইজ শীট থেকে এক্সারসাইজ করানো হবে, স্পেশালি বোর্ডের গুলা করানো হবে। সো একটা রুল পড়াবো তারপরে অমনি বোর্ড ধরবো এরকম না, জাস্ট খালি দেখানোর জন্য আজকে বোর্ড থেকে একটা এক্সারসাইজ করাবো। কিন্তু মাথায় রাখতে হবে আগে আমরা সব রুল শেষ করব। ওই রুলসের শীট থেকে সব 19টা রুলস শেষ করব। 19টা রুলস শেষ করার পর
তারপরে আমরা এক্সারসাইজ শিটে এক্সারসাইজ করব। এর আগে আমরা পূর্ণাঙ্গ এক্সারসাইজ কখনো করব না। তাই আজকে যেমন আমরা করব এক্সারসাইজ, এটা পুরাটা পূর্ণাঙ্গ এক্সারসাইজ করব না, যতটুকু আমরা পড়ছি তার ভিতর থেকে করব। তো দেখো, বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি, পড়ে ফেললাম। কি লিখতে বসে দেখো তোমার এখানে, প্রি মডিফাই দ্য নাউন, গ্যাপের আগে এ নাউন না, তাহলে গ্যাপের পরে আছে কান্ট্রি, তার মানে পোলাপান তোমাদের বুঝতে বাকি না, এখানে কান্ট্রিটা হচ্ছে তোমার নাউন। তাহলে কান্ট্রিকে নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করবো? বাংলাদেশ হয় কেমন দেশ? বাংলাদেশ একটা ছোট দেশ, এ নাম্বারে স্মল। বাংলাদেশ কেমন দেশ? বাংলাদেশ একটা বিউটিফুল সুন্দর দেশ, বিউটিফুল। এই যে কোনো একটা উত্তর করবা, হয় স্মল লাগবা না বিউটিফুল লাগবা। কিন্তু এই যে নাউনকে যে অ্যাডজেক্টিভ মডিফাই করে এটা পড়াইলাম। আর অ্যাডজেক্টিভ পাবো কিভাবে? নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে তুমি অ্যাডজেক্টিভ পাবা। এই কেমন দিয়ে প্রশ্ন করলে আমি স্মল পাইলাম, বিউটিফুল পাইলাম, লিখলাম। সব থেকে সোজাটা লাগবা, কখনো কঠিনটা না, সব থেকে সোজাটা লাগবা, এটা মাথায় রাখতে হবে। দো মানে যদিও, যদিও ইট ইজ এ স্মল কান্ট্রি, যদিও এটা একটা ছোট দেশ, তথাপি ইট হ্যাজ এ ড্যাশ পপুলেশন। এখন আবার বলছে দেখো, প্রি মডিফাই দ্য নাউন, একই করছে। নাউনকে মডিফাই করে কি দিয়ে? অ্যাডজেক্টিভ দিয়ে। গ্যাপের আগে এ আছে, এটা তো নাউন না, তাহলে পপুলেশন, গ্যাপের পরে পপুলেশন, এটা নাউন। পপুলেশন মানে কি পোলাপান বলো তো? পপুলেশন মানে জনসংখ্যা, এটা আমরা সবাই জানি, জনসংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করো, আমি জিজ্ঞেস করবো, যেহেতু প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে, আমি জিজ্ঞেস করবো, ভাই বাংলাদেশের কেমন পপুলেশন? সবাই জানো বাংলাদেশের অনেক বড় পপুলেশন। বিগ তো আর লিখবো না, লিখবো হিউজ, এটা আমরা সবাই জানি। পপুলেশনের ক্ষেত্রে বিগ না লিখে হিউজ লিখতে হয়। ইট হ্যাজ এ হিউজ পপুলেশন। কিন্তু তুমি দেখো, এই যে অ্যাডজেক্টিভটা পাইলাম কিভাবে? এই পপুলেশনকে কেমন দিয়ে প্রশ্ন করার মাধ্যমে অ্যাডজেক্টিভটা পেলাম। বাংলাদেশের কেমন পপুলেশন? হিউজ পপুলেশন। অথবা বড়, বৃহৎ পপুলেশন তো লার্জ, লার্জ পপুলেশন। কেমন পপুলেশন? লার্জ পপুলেশন। তারপরে দেখো সি নাম্বার, পিপল প্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। আমরা এটা এখনো শিখি নাই। পিপল ড্যাশ ডিপেন্ড অন এগ্রিকালচার, দে গ্রো ডিফারেন্ট কাইন্ড অফ ক্রপস, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এইটাও আমরা শিখি নাই। উই আর্ন, আমরা টাকা কামাই, কারেন্সিস। প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, এই যে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ দিয়ে। প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। উই আর্ন কারেন্সি, কারেন্সি মানে মুদ্রা। আমাদের দেশেরটা তো টাকা বলে, আর কারেন্সি বলে মুদ্রা। মুদ্রা কি বাংলাদেশের হয় না বিদেশের হয়? বিদেশের। তাহলে আমি জিজ্ঞেস করবো, উই আর্ন কারেন্সি, কারেন্সি তো তোমার নাউন, নাউনকে মডিফাই করতে বসে অ্যাডজেক্টিভ দিয়ে। এখানে যেমন অ্যাডজেক্টিভের কথা বলেই দিচ্ছে, দেখছো, বলেই দিছে। তো নাউনকে যেহেতু অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে হয়, কারেন্সি, কেমন কারেন্সি? মুদ্রা তো দেশের হয় না বিদেশের, তাহলে কেমন কারেন্সি? বৈদেশিক মুদ্রা। আর বৈদেশিক ইংরেজি কি? ফরেন। বৈদেশিক ইংরেজি হচ্ছে ফরেন। এই যে ভোকাবুলারি জানতে হবে, ভোকাবুলারি না জানলে তোটা পারবা না। FOREIGN, ফরেন, ফরেন কারেন্সিস। FOREIGN, ফরিজেন না, ঠিক আছে, ফরেন কারেন্সিস, বৈদেশিক মুদ্রা, ঠিক আছে। বা এক্সপোর্টিং, এক্সপোর্ট মানে তোমার ইম্পোর্ট এক্সপোর্ট তো বুঝে, এক্সপোর্ট মানে রপ্তানি, বা এক্সপোর্টিং সাম অফ দিস ক্রপস। তো দেখলা যে তুমি গ্রামারটা জানো এই F নাম্বারের, যে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, যে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ দিয়ে। হ্যাঁ, তো F নাম্বারের না, ইসের নাম্বারে, সরি ই নাম্বারে, গ্রামার ই নাম্বারও একই, যে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। কেমন কারেন্সি? বৈদেশিক কারেন্সি। কিন্তু যারা বৈদেশিকের ইংরেজি জানো না, ফরেন, তারাই খাবার ধরা। তাই 50% ভোকাবুলারি, 50% গ্রামার, যেটা কম্বিনেশনে মডিফাই। আচ্ছা, উই আর অলসো রিচ ইন ড্যাশ রিসোর্সেস। এইখানে প্রি মডিফাই দ্য নাউন, নাউন কোনটা? গ্যাপের আগে ইন তো নাউন না, গ্যাপের পরে রিসোর্সেস, তার মানে রিসোর্সেস নাউন। তাহলে কেমন? উই আর অলসো রিচ, আমরা বড় লোক। আমরা কোন দিক দিয়ে বড় লোক? আমরা তো গরিব দেশ। গরিব কোন দিক দিয়ে? টাকা পয়সার দিক দিয়ে গরিব দেশ। কিন্তু উই আর অলসো রিচ, আমরা আরো রিচ কোন দিক দিয়ে? ইন ড্যাশ রিসোর্সেস, সম্পদের দিক দিয়ে। কেমন সম্পদ? কেমন প্রশ্ন করো না, কেমন সম্পদ? অর্থ সম্পদ না, ধন সম্পদ না, প্রাকৃতিক সম্পদ। মিলে গেছে। কোন দিক দিয়ে? প্রাকৃতিক সম্পদ। কেমন সম্পদ? প্রাকৃতিক সম্পদ। পোলাপান প্রাকৃতিকের ভোকাবুলারি সবাই জানবা। F নাম্বার, প্রাকৃতিকের ভোকাবুলারি হচ্ছে
ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল উত্তর হবে শুধু ন্যাচারাল, এনটা ছোট হাতের দিবা, ন্যাচারাল রিসোর্সেস, NATURAL, ন্যাচারাল রিসোর্সেস। এই হয়ে গেল। নাও উই আর এবল ড্যাশ মডিফাই অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। এই ইনফিনিটিভের রুল শিখাই নাই, সামনে পাবা। এই যে লেখাও কিন্তু দিচ্ছে ন্যাচারাল গ্যাস, দেখছো, ফ্রম আন্ডারগ্রাউন্ড। আর ইন্ডাস্ট্রিজ আর অলসো রাইজিং, তারপরে লিখছে উইথ অ্যান অ্যাডভার্ব, এর নিয়মও শিখি নাই। উই এক্সপোর্ট, আমরা এক্সপোর্ট করি। কি করি বলো তো দেখি? এক্সপোর্ট করি মানে রপ্তানি করি। কি রপ্তানি করি? প্রি মডিফাই দ্য নাউন উইথ এ নাউন অ্যাডজেক্টিভ। ওই যে নাউন বসাইতে হবে, ঠিক আছে না? তো নাউন অ্যাডজেক্টিভ হলো যে ব্র্যাকেটে একটু আগেও তোমাদের পড়াইলাম যে কোনো মূল একটা নাউন বসাইতে হবে। তো আমরা এইটা হচ্ছে আমাদের প্রশ্নের নাউন, আর এখানে একটা নাউন বসাইতে হবে, দুইটা নাউন মিলে এই নাউনটা নাউন অ্যাডজেক্টিভ হবে। সবাই জানি আমরা কেমন প্রোডাক্ট টু দ্য ডেভেলপড কান্ট্রি, উন্নত দেশে আমরা কেমন প্রোডাক্ট পাঠাই, এক্সপোর্ট করি, সবাই জানি পোশাক শিল্প। পোশাক ইংরেজি কি বলো তো দেখি? পোশাক ইংরেজি GARMENT, গার্মেন্ট। এটা নাউন, হ্যাঁ এটা নাউন। যদি আমার কথা বিশ্বাস না হয় এখনই গুগল করে দেখতে পারো, গার্মেন্ট একটা নাউন। গার্মেন্ট মানে পোশাক রিলেটেড, গার্মেন্ট মানে কি? পোশাক রিলেটেড। তো এখানে গার্মেন্ট প্রোডাক্টস লিখলে, প্রোডাক্টস লেখা আছে, গার্মেন্ট লিখলেই তোমার এখানে হয়ে যাবে একদম একের এক, ঠিক আছে? তার মানে নাউন অ্যাডজেক্টিভ হলে নাউন বসাইতে হয়, আর গার্মেন্ট মানে একটা নাউন। কেমন প্রোডাক্ট? গার্মেন্ট প্রোডাক্ট। আচ্ছা গার্মেন্ট তোমার ভালো লাগে না, কেমন প্রোডাক্ট? প্লাস্টিক প্রোডাক্ট, দ্যাটস ইট। কেমন প্রোডাক্ট বা অন্য যে কোনো একটা প্রোডাক্টের নাম বলবা, তাইলে তোমার নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নাউন অ্যাডজেক্টিভ মানে তোমাকে এখানে নাউন বসাইতে হবে, দ্যাটস ইট। টু দ্য ডেভেলপ কান্ট্রি ইন দিস রিগার্ড, এই মর্মে উই হ্যাভ অলরেডি আর্নড, আমরা অলরেডি অর্জন করেছি এ ড্যাশ রেপুটেশন। রেপুটেশন মানে কি? সম্মান। ভাই তোমাকে প্রি মডিফাই দ্য নাউন, এ তো নাউন না, তার মানে রেপুটেশন নাউন। জিজ্ঞেস করতে হবে কেমন রেপুটেশন, কেমন সম্মান? হিউজ রেপুটেশন, গ্রেট, GREAT, গ্রেট রেপুটেশন, হিউজ রেপুটেশন, গ্রেট রেপুটেশন। হ্যাঁ, যে যেটা বলে, যেহেতু নাউনকে মডিফাই করতে বসে তো অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এখন কেমন রেপুটেশন? গ্রেট রেপুটেশন। কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাচ্ছ, কেমন রেপুটেশন, হিউজ রেপুটেশন, দ্যাটস ইট। আজকে যে কয়টা রুলস শিখছি সেই কয়টা রুলসের উপর ক্লাস এতটুকু। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরও কিছু রুলস শিখবো, 3 থেকে 4টা ক্লাসের মধ্যে। ইনশাল্লাহ আমরা রুলসের ক্লাস শেষ দিয়ে সরাসরি বোর্ড এক্সারসাইজে চলে যাবো ইনশাল্লাহ, কেমন? তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, আর অবশ্যই 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 কারো কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাও, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জানাতে পারো। হ্যাঁ ভালো কথা, যারা এখনও আমাদের কোর্সে ভর্তি হও নাই, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার, সেখানে যোগাযোগ করতে পারো, অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো যে আমি ভর্তি হতে ইচ্ছুক। তো আমাদের অ্যাডমিনরা এখানে যোগাযোগ করে তোমাকে সরাসরি ভর্তি করে দিবে। আর যারা অলরেডি ভর্তি আসো, কোনো জায়গায় সমস্যা হলে নিজ নিজ গ্রুপে লেখো, আমি রেসপন্স করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।